আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা কিনা প্রশাসন, কূটনীতি আর রাষ্ট্র পরিচালনার একদম মূলে রয়েছে। বিষয়টা হলো রাজনৈতিক অর্থনীতি। তো মহারূপান্তর নামের এই আলোচনায় আমরা দেখব কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলো অর্থনীতিকে প্রভাবিত করে, আর ঠিক উল্টোভাবে অর্থনৈতিক বাস্তবতা কিভাবে রাজনীতিকে গড়ে তোলে। একজন নীতি নির্ধারকের জন্য এই পুরো বিষয়টা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। চলুন আমাদের এই বিশ্লেষণটা শুরু করা যাক লেখক স্টিফেন লিকোকের একটা বেশ মজার উক্তি দিয়ে। যদিও এটা রসিকতা করেই বলা, কিন্তু এর মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে আছে। আজকাল আমরা রাজনীতি আর অর্থনীতিকে দুটো আলাদা বিষয় হিসেবে দেখতেই অভ্যস্ত, কিন্তু সত্যি বলতে কি, এই দুটো ক্ষেত্র একে অপরের সাথে এমনভাবে জড়িত যে এদেরকে আলাদা করে বোঝার কোনো উপায় নেই। আমাদের আজকের আলোচনাটা মূলত এই 5টা ভাগে সাজানো হয়েছে। আমরা একদম বিনিময় প্রথা থেকে শুরু করে পুঁজিবাদের উত্থান, তারপর মার্ক্সের সমালোচনা, শিল্প বিপ্লব ও বিশ্বায়ন, আর সবশেষে রাষ্ট্র আর বাজারের মধ্যে যে একটা চিরন্তন বিতর্ক চলে সেটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই অংশে আমরা দেখব কিভাবে মানব সমাজ সাধারণ বিনিময় ব্যবস্থা থেকে একটা সংগঠিত অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে গেল, আর এর পেছনের মূল ভাবনাগুলোই বা কী ছিল। তাহলে এই যে আমরা বলছি রাজনৈতিক অর্থনীতি, এটা আসলে কি? সহজ ভাষায় এটা এমন একটা শাস্ত্র যা রাজনীতি আর অর্থনীতির মধ্যেকার দ্বিমুখী সম্পর্কটা নিয়ে কাজ করে। যেমন ধরুন, সরকার ভর্তুকি দিয়ে সারের দাম কমানোর যে রাজনৈতিক সিদ্ধান্তটা নিল, সেটা সরাসরি দেশের কৃষি অর্থনীতিকে প্রভাবিত করছে। আবার উল্টো দিকে ভাবুন, বিশ্ববাজারে যখন পোশাকের চাহিদা কমে যায়, সেই অর্থনৈতিক সংকট কিন্তু দেশের ভেতরে রাজনীতি আর শ্রম আইন নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। এই যে পারস্পরিক প্রভাব, এটাই হল রাজনৈতিক অর্থনীতির মূল আলোচনার বিষয়। আচ্ছা, মানব ইতিহাসের একদম শুরুতে যদি আমরা ফিরে যাই, তখন ছিল আদিম সাম্যবাদ, মানে শিকারী সংগ্রাহক সমাজ, যেখানে ব্যক্তিগত সম্পত্তি বলে আসলে কিছুই ছিল না। পরে প্রাচীন গ্রিসে অ্যারিস্টটলের সময় আসলো গৃহস্থালী অর্থনীতি। এখানে ব্যাপারটা কি ছিল? এখানে উৎপাদনের মূল উদ্দেশ্য কিন্তু লাভ করা ছিল না, ছিল পরিবারের প্রয়োজন মেটানো। কার্ল মার্কস এই মডেলটাকে পরে একটা নাম দেন, সিএমসি। এর মানে হল, ধরুন একজন কারিগর একটা পণ্য বা কমোডিটি তৈরি করল, সেটা বিক্রি করে সে পেল মানি বা অর্থ, আর সেই অর্থ দিয়ে সে তার দরকারি আরেকটা কমোডিটি কিনল। খেয়াল করে দেখুন, এখানে টাকাটা কিন্তু শুধু একটা বিনিময়ের মাধ্যম, আসল লক্ষ্য লাভ করা নয়, বরং ব্যবহারিক প্রয়োজন মেটানো। এবার আমরা ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ বাঁকে প্রবেশ করছি। এই সময়ে কিন্তু আধুনিক পুঁজিবাদ আর আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তিটা তৈরি হয়েছিল। অ্যাডাম স্মিথ তার বিখ্যাত বই দ্য ওয়েলথ অফ নেশনসে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড বলে একটা দারুণ ধারণা দেন। তার মতে প্রত্যেকে যদি শুধু নিজের স্বার্থের কথা ভেবে কাজ করে, তাহলে বাজারের একটা স্বয়ংক্রিয় শক্তি, মানে ওই অদৃশ্য হাতটাই পুরো সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে। আর এখানেই অর্থনৈতিক মডেলের একটা বিরাট পরিবর্তন ঘটে গেল। সিএমসি থেকে আমরা চলে আসলাম এমসিএম মডেলে, মানে মানি, কমোডিটি, মানি। ব্যাপারটা হলো, একজন পুঁজিপতি অর্থ বা মানি বিনিয়োগ করে একটা পণ্য বা কমোডিটি তৈরি করে এবং সেটা বাজারে বিক্রি করে আগের চেয়ে বেশি অর্থ বা মোর মানি আয় করে। এখানে কিন্তু মূল লক্ষ্য আর প্রয়োজন মেটানো নয়, মূল লক্ষ্য হল পুঁজিকে ক্রমাগত বাড়িয়ে চলা। আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে স্মিথ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বা পরম সুবিধা তত্ত্বের কথা বলেন। এর মূল কথাটা খুবই সোজা। যদি বাংলাদেশ ভারতের চেয়ে কম খরচে পাট বানাতে পারে আর ভারত বাংলাদেশের চেয়ে কম খরচে তুলা বানাতে পারে, তাহলে বাংলাদেশের উচিত শুধু পাট উৎপাদনে মনোযোগ দেওয়া আর ভারতের উচিত তুলা উৎপাদনে। তারপর ওরা যদি নিজেদের মধ্যে বাণিজ্য করে, তাহলে দুটো দেশই লাভবান হবে। কিন্তু অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো এই তত্ত্বটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তিনি আনলেন কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধা তত্ত্ব। তিনি একটা জটিল প্রশ্ন তুললেন। আচ্ছা, যদি একটা দেশ অন্য দেশের চেয়ে সবকিছুই ভালো বানাতে পারে, তাহলেও কি তাদের মধ্যে বাণিজ্য করা লাভজনক হবে? রিকার্ডোর উত্তর ছিল হ্যাঁ, হবে। আর এর চাবিকাঠিটা হল সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয় মানে হল একটা জিনিস বেশি বানানোর জন্য অন্য আরেকটা জিনিসের উৎপাদন কতটা ছেড়ে দিতে হচ্ছে। রিকার্ডো বললেন, একটা দেশের সেই জিনিসটাই রপ্তানি করা উচিত যেটা বানাতে তার সুযোগ ব্যয় সবচেয়ে কম।
চলুন এই টেবিলটা দিয়ে পুরো বিষয়টা একদম পরিষ্কার করে ফেলি। এখানে দেখুন, ভারত চাল বানাতে সময় নেয় 10 ঘন্টা আর আলু বানাতে 20 ঘন্টা। অন্যদিকে বাংলাদেশের দুটোতেই লাগে 40 ঘন্টা। তো বোঝাই যাচ্ছে ভারত দুটো জিনিসই বাংলাদেশের চেয়ে কম সময়ে মানে বেশি দক্ষতার সাথে বানাতে পারে। এটাকে আমরা বলছি অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। কিন্তু আসল মজাটা হলো সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্টের হিসাবে। আচ্ছা, ভারতে 1 ইউনিট আলু বানাতে যে 20 ঘন্টা লাগে, ওই সময় তারা কিন্তু 2 ইউনিট চাল বানিয়ে ফেলতে পারত, তাই না? কারণ চাল বানাতে লাগে মাত্র 10 ঘন্টা। তাহলে ভারতের জন্য 1 ইউনিট আলুর সুযোগ ব্যয় হল 2 ইউনিট চাল। এবার বাংলাদেশের দিকে তাকাই, ওদের 1 ইউনিট আলু বানাতে লাগে 40 ঘন্টা। ওই একই সময়ে ওরা 1 ইউনিট চালও বানাতে পারে। তাহলে বাংলাদেশের জন্য 1 ইউনিট আলুর সুযোগ ব্যয় হল 1 ইউনিট চাল। এখন তুলনা করুন, ভারতের সুযোগ ব্যয় 2 ইউনিট চাল আর বাংলাদেশের 1 ইউনিট চাল। কার কম? অবশ্যই বাংলাদেশের। আর ঠিক এই কারণেই আলু উৎপাদনে বাংলাদেশের কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধা রয়েছে। আর এভাবেই বাণিজ্য দুটো দেশের জন্যই লাভজনক হয়ে ওঠে। পুঁজিবাদী ব্যবস্থা যখন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল, ঠিক তখনই এর বিরুদ্ধে একটা শক্তিশালী সমালোচনাও কিন্তু দানা বাঁধছিল। এবার আমরা সেই সমালোচনার কেন্দ্রে যিনি ছিলেন, সেই কার্ল মার্কসের যুগান্তকারী ভাবনাগুলো নিয়ে আলোচনা করব। কার্ল মার্কস তার বিখ্যাত দুটো বই ডাস ক্যাপিটাল আর দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোতে পুঁজিবাদের একটা সম্পূর্ণ অন্যরকম এবং সমালোচনামূলক ছবি তুলে ধরেছিলেন, যা কিন্তু আজও সারা বিশ্বে রাজনৈতিক আর অর্থনৈতিক বিতর্ককে প্রভাবিত করে যাচ্ছে। মার্কসবাদের মূল কথাগুলো বোঝা কিন্তু খুবই জরুরি। প্রথমত, তিনি মনে করতেন ব্যক্তিগত সম্পত্তি হল সব ধরনের শোষণের মূল। দ্বিতীয়ত, তিনি দেখিয়েছেন যে পুঁজিবাদে শ্রম একটা পণ্যের মতো হয়ে যায়, যা শ্রমিককে তার নিজের তৈরি জিনিস থেকেই দূরে সরিয়ে দেয়, একটা বিচ্ছিন্নতা তৈরি করে। তৃতীয়ত, এই ব্যবস্থাটা অনিবার্যভাবেই সমাজে বৈষম্য আর দারিদ্রতা তৈরি করে, যাকে তিনি সামাজিক অপরাধ বলেছেন। চতুর্থত, তার মতে ইতিহাসটা আসলে মালিক শ্রেণী বা বুর্জুয়া আর শ্রমিক শ্রেণী বা প্রলেতারিয়াতের মধ্যে একটা নিরন্তর সংগ্রামের কাহিনী। আর সবশেষে তার ভিত্তি ও উপরিকাঠামো তত্ত্বে তিনি বলেন, একটা সমাজের অর্থনৈতিক ভিত্তি তার আইন, রাজনীতি, সংস্কৃতির মতো বাকি সবকিছুকেই ঠিক করে দেয়। তো মার্কসের এই সমালোচনার পর পুঁজিবাদের বিকল্প হিসাবে দুটো প্রধান অর্থনৈতিক ব্যবস্থার ধারণা স্পষ্ট হয়ে ওঠে। একদিকে আছে বাজার অর্থনীতি বা পুঁজিবাদ, যেখানে উৎপাদনের মালিক ব্যক্তি এবং লাভ করাই প্রধান উদ্দেশ্য। আর অন্যদিকে আছে নিয়ন্ত্রিত বা পরিকল্পিত অর্থনীতি, যেখানে রাষ্ট্রই উৎপাদনের মালিক আর কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সম্পদের সুষম বণ্টন করার চেষ্টা করা হয়। যদিও সত্যি বলতে আজকের দিনে বেশিরভাগ দেশই এই দুই এক্সট্রিমসের মাঝামাঝি কোনো একটা মিশ্র অর্থনীতি অনুসরণ করে। তথ্যের দুনিয়া থেকে এবার চলুন একটু বাস্তব জগতের দিকে তাকাই। এখানে একের পর এক প্রযুক্তিগত বিপ্লব আর বিশ্বায়নের মতো প্রক্রিয়াগুলো রাজনৈতিক অর্থনীতিকে একেবারে নতুন করে সাজিয়ে দিয়েছে। ইতিহাসে আমরা মোট 4টা বড় শিল্প বিপ্লব দেখেছি, যা অর্থনীতিকে আমূল পাল্টে দিয়েছে। প্রথমটা ছিল বাষ্পীয় শক্তির, দ্বিতীয়টা বিদ্যুৎ আর ব্যাপক উৎপাদনের, আর তৃতীয়টা ছিল কম্পিউটার আর অটোমেশনের যুগ। আর এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি, যা চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর ইন্টারনেট অফ থিংসের উপর ভর করে। অর্থনীতিবিদ জোসেফ শুম্পিটার এই প্রক্রিয়াটাকে বলতেন সৃজনশীল ধ্বংস বা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। মানে হলো প্রত্যেকটা বিপ্লব একদিকে যেমন পুরনো শিল্প আর চাকরিকে ধ্বংস করে দেয়, তেমনি অন্যদিকে আবার সম্পূর্ণ নতুন শিল্প আর সম্ভাবনার জন্ম দেয়। এই প্রযুক্তিগত বিপ্লবগুলোই কিন্তু অর্থনৈতিক বিশ্বায়নকে অনেক গতি দিয়েছে। বিশ্বায়ন মানে হল বাণিজ্য, পুঁজি আর প্রযুক্তির অবাধ চলাচলের কারণে বিশ্বের দেশগুলোর অর্থনীতি একে অপরের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে একটা একক বিশ্ববাজার তৈরি হচ্ছে। বিশ্বায়নের এই প্রক্রিয়াটাকে মূলত 4টা শক্তি এগিয়ে নিয়ে গেছে। অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য আর পুঁজির প্রবাহ অনেক বেড়েছে। প্রযুক্তিগতভাবে ইন্টারনেট আর কন্টেইনার শিপিং যোগাযোগ আর পরিবহনের খরচ অবিশ্বাস্যভাবে কমিয়ে দিয়েছে। রাজনৈতিকভাবে ঠান্ডা যুদ্ধের অবসান আর উপনিবেশবাদের পতন বিশ্বজুড়ে সহযোগিতার একটা নতুন দরজা খুলে দিয়েছে। আর প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর মতো প্রতিষ্ঠানগুলো বিশ্ব অর্থনীতির জন্য একটা নিয়ম কানুনের কাঠামো তৈরি করেছে।
যা এই যোগাযোগটাকে আরও সহজ করে তুলেছে। আর এই সব কিছুই আমাদের আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নিয়ে আসে। অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা ঠিক কী হওয়া উচিত? এই রাষ্ট্র বনাম বাজারের বিতর্কটাই হল আধুনিক রাজনৈতিক অর্থনীতির একেবারে কেন্দ্রবিন্দু। মুক্ত বাণিজ্যের যে ধারণা, তার ঠিক বিপরীতেই রয়েছে সংরক্ষণবাদ বা প্রোটেকশনিজম। এর মাধ্যমে সরকার বিভিন্ন নীতি ব্যবহার করে, যেমন শুল্ক বসিয়ে নিজের দেশের শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে বাঁচানোর চেষ্টা করে। এই সংরক্ষণবাদের প্রধান হাতিয়ারগুলো হল ট্যারিফ বা শুল্ক, যা আমদানিকৃত পণ্যের ওপর কর বসিয়ে সেগুলোকে দেশের বাজারের পণ্যের চেয়ে দামি করে তোলে, কোটা, যা নির্দিষ্ট পণ্যের আমদানির পরিমাণ বেঁধে দেয়, আর ভর্তুকি, যা সরকার দেশীয় উৎপাদকদেরকে দেয় যাতে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এর বাইরেও এমবার্গো বা বাণিজ্য নিষেধাজ্ঞার মতো ব্যবস্থাও আছে। অনেক সময় দেশগুলো অ্যান্টি ডাম্পিং শুল্কও বসায়, যখন কোনো বিদেশি কোম্পানি নিজেদের উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রি করে স্থানীয় বাজার দখল করার চেষ্টা করে। রাষ্ট্রীয় হস্তক্ষেপের একটা চরম এবং খুব বিতর্কিত উদাহরণ হল কর্পোরেট বেল আউট। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের সময়। এর পক্ষে যুক্তি দেওয়া হয় যে কিছু কোম্পানি এতটাই বড় যে তাদের দেউলিয়া হতে দেওয়া যায় না, কারণ তাতে ব্যাপক বেকারত্ব দেখা দেবে এবং পুরো অর্থনীতিটাই ভেঙে পড়বে। কিন্তু এর বিপক্ষেও খুব শক্তিশালী যুক্তি আছে। বলা হয় এটা ব্যর্থতাকে পুরস্কৃত করে একটা মোরাল হ্যাজার্ড তৈরি করে, মানে কোম্পানিগুলো জেনে যায় যে তারা ডুবতে বসলেও সরকার তাদের বাঁচাবে, ফলে তারা ভবিষ্যতে আরও বেশি ঝুঁকি নিতে সাহস পায়। এটা আসলে কর্তাদাতাদের টাকা দিয়ে বাজারের স্বাভাবিক নিয়মে বাধা দেওয়ার শামিল। সুতরাং পুরো আলোচনার শেষে আমরা একটা মৌলিক প্রশ্নে এসে দাঁড়াচ্ছি: রাষ্ট্রীয় হস্তক্ষেপ ঠিক কখন একটা দেশের জন্য জরুরি এবং ন্যায্য, আর কখন সেটা মুক্ত বাজারের জন্য একটা ক্ষতিকর বিকৃতি হয়ে দাঁড়ায়? এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই কিন্তু রাজনৈতিক অর্থনীতির আসল সংগ্রামটা লুকিয়ে আছে।